নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ ২১ পর্ব। চলুন শুরু করা যাক। বিন্দুবাসিনী একটা স্বপ্ন দেখছিল। স্বর্গের নন্দনকাননে সে শুয়ে আছে, গোলাপের পাপড়ি বিছানো তৃণশয্যায়। তার সামনে দাঁড়িয়ে এক জ্যোতিষ্মান পুরুষ, মাথায় সুবর্ণ কিরীট, মুখখানি অপরূপ হাস্যময়। বিন্দু চিনতে পারল, ইনি তো জনার্দন রূপী বিষ্ণু স্বয়ং, যিনি সমস্ত জগতের পতি এবং বিন্দুবাসিনীর আরাধ্য। তিনি বিন্দুবাসিনীর দিকে হাত বাড়িয়ে ভুবন মোহন স্বরে বললেন, উঠে এসো, কোন অভিমানে তুমি শুয়ে আছো? এই তো আমি দর্শন দিয়েছি। শরীরে মানুষের স্পর্শ লাগতেই বিন্দুবাসিনী ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল। দারুণ চমকে গিয়ে সে বলল, এ কি তুই? গঙ্গানারায়ণ বিন্দুর খুব কাছে মাটিতে হাত রেখে ঝুঁকে বসে এক দৃষ্টে দেখছিল বিন্দুর ঘুমন্ত মুখখানি, যেন একটি সাদা ফোঁটা পদ্ম, তাতে শারদ শিশিরের মতো কয়েকটি শ্বেতকণা। বিন্দুবাসিনী এখন পূর্ণ যুবতী, তার রূপ যেন ফেটে পড়ছে। কোমর পর্যন্ত নেমে এসেছে নিবিড় বর্ষার মেঘের মতো কেশভার। তার বুকে যৌবন যেন আপন আগমনের কথা জানান দিচ্ছে শব্দ করে। তার উরুর রেখাভঙ্গিমা পারস্য দেশীয় খড়গের মতন। অকৃত্রিম বিস্ময়ের সঙ্গে বিন্দু প্রশ্ন করল, এ কি গঙ্গা, তুই ঠাকুর ঘরে ঢুকেছিস যে? গঙ্গানারায়ণ বলল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলুম বাইরে, তোর ঘুম ভাঙাতে চাইনি। কি অপরূপ লাবণ্যময়ী হয়েছিস তুই বিন্দু, তাই আমি আর মাথা ঠিক রাখতে পারলুম না। বিন্দু ঈষৎ হাস্যে বলল, আহা হা ঢং, তোর বইয়ের খবর কি? বাপের বাড়ি থেকে সে এসে? অন্যমনস্কভাবে গঙ্গানারায়ণ বলল, না। তাকে আর কতদিন বাপের বাড়িতে ফেলে রাখবি? তাকে নিয়ে আয় এবার, আমরা একটু মনের মতো করে তাকে সাজাই। সে আসতে চায় না। ও মা, সে কি কথা? বাড়ির প্রথম বউ, সে আর কতদিন বাইরে বাইরে থাকবে? নতুন বউ পায়ে মল পরে ঝমর ঝমর করে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তবেই না আনন্দ। গঙ্গানারায়ণ বিন্দুর একখানি হাত ধরে আবেগাপ্লুত কণ্ঠে বলল, এখন তার কথা থাক। বিন্দু, তুই একটু আমার পানে চা। বিন্দুবাসিনী গঙ্গানারায়ণের চেয়ে বয়সে সামান্য ছোট হলেও ভাবভঙ্গিতে যেন অনেকখানি বড়। ২১ বৎসর বয়সে গঙ্গানারায়ণ জীবনে প্রতিষ্ঠিত এবং উচ্চ দায়িত্ব সম্পন্ন পুরুষ হয়েও বিন্দুর সামনে সে আচরণ করছে বালকের মতন। বিন্দুবাসিনী গঙ্গানারায়ণের আবেগভাব অগ্রাহ্য করে পুনরায় খুব স্বাভাবিকভাবে বলল, বাড়ির বউকে বেশি দিন বাপের বাড়িতে রাখা মোটেই কাজের কথা নয়। এবার লোক পাঠিয়ে তাকে নিয়ে আয়। ৩ বছর তো হলো বিয়ে হয়েছে, এখন তো আর সে ছোটটি নেই। গঙ্গানারায়ণ অপ্রসন্নভাবে বলল, আজও সে বালিকা, আমার কোনো কথাই সে বোঝে না। সে তার মায়ের আদরিনী মেয়ে, এ বাড়িতে এলেই মায়ের জন্য কাঁদাকাটি করে, এখনো সে পুতুল খেলে। বিন্দুবাসিনী সহাস্যে বলল, তুই এবার তারে নিয়ে আয়, আমরা তাকে সব শিখিয়ে পড়িয়ে দেব। এখন সে তোকে নিয়েই পুতুল খেলবে। মেয়ে মানুষের সবচেয়ে বড় পুতুল তো তার স্বামী। বিন্দু, সে কোনোদিনই আমার জীবন সঙ্গিনী হতে পারবে না। সে লেখাপড়া কিছুই শেখেনি। তুই শিখিয়ে পড়িয়ে দিবি? তুই এত বড় বিদ্বান হয়েছিস। আমি তোর সঙ্গে বসে অনেক বই পড়ব। মনে আছে আমাদের একসঙ্গে মেঘদূতম পাঠের কথা ছিল? আজও তা হলো না। আমার আর লেখাপড়া,
আমার মতো মেয়েরা লেখাপড়া করলে যে বাড়ির অকল্যাণ হয়। তোর সেই অভিমান এখনো আছে না বিন্দু? খুড়োমশাই তোর পড়া বন্ধ করে দিয়েছিলেন। এবার থেকে আমরা গোপনে একসাথে পড়বো আবার। আমার হাত ছাড়, বাইরে গিয়ে দাঁড়া। তুই ঠাকুর ঘরে ঢুকেছিস, কেউ যদি দেখে? বিন্দু, তোকে বিনে আমি বাঁচব না। মরণ, মাথায় বুঝি ভূত দিয়েছে? যা, বাইরে যা বলছি। কেউ দেখবে না, বাড়িতে কেউ নেই। আমি কায়স্থ বলে তুইও আমায় ঠাকুর ঘর থেকে তাড়িয়ে দিবি কেন? কায়স্থ হয়ে জন্মেছি বলেই আমি কিসে অপবিত্র? সে কথার উত্তর না দিয়ে বিন্দু একটুক্ষণ উৎকর্ণ হলো। সে ঘুমিয়ে পড়েছিল। কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে সে টেরও পায়নি। ঘরের মধ্যে এখন আবছা আবছা অন্ধকার। সারা বাড়িটা নিস্তব্ধ মনে হয়। বিন্দু জিজ্ঞেস করল, বাড়িতে কেউ নেই কেন? সবাই কোথায় গেল? গঙ্গানারায়ণ বলল, আজ শ্রীরামপুরে আমার বড় মামার বাড়িতে সকলের নেমন্তন্ন। তুই জানিস না? সবাই বেলাবেলি রওনা হয়ে গেছে। বিন্দুবাসিনী একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘোরাল। গঙ্গানারায়ণকে সে তার মনের ভাব বুঝতে দিতে চায় না। সে বিধবা, তাকে তো কোথাও নিয়ে যাওয়া হবে না। তাই কোন দিন কবে নেমন্তন্ন থাকে সে কথা তাকে জানাবারও প্রয়োজন মনে করে না কেউ। ক্রমে ক্রমে এ বাড়ির অনেকেই তার অস্তিত্ব সম্পর্কে বিস্মৃত হয়ে যাচ্ছে। সে 3 তলার ঠাকুর ঘরে নির্বাসিতা। আবার মুখ ফিরিয়ে বিন্দুবাসিনী জিজ্ঞেস করল, সবাই গেছে, তুই যাসনি কেন? গঙ্গানারায়ণ বলল, আমার যে জ্বর, তুই তো আর আমার খবরও রাখিস না। 3 দিন ধরে আমি জ্বরে শুয়েছিলাম। নারীদের চিরকালীন স্বভাববশত অসুখের কথা শুনেই বিন্দুবাসিনী ঈষৎ ব্যাকুল হয়ে গঙ্গার কপালে হাত ছুঁয়ে বলল, ও মা, এখনো জ্বর রয়েছে দেখছি। তুই এই জ্বর গায়ে বেরিয়ে এলি? উদ্ভিন্ন যৌবনা বিন্দুকে এত কাছে পেয়ে গঙ্গানারায়ণ আর স্থির থাকতে পারল না। তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিল। রীতিমতন ভয় পেয়ে বিন্দু বলল, এ কি গঙ্গা, তুই কি পাগল হয়ে গেলি? জ্বরের জন্য তোর বিকার হয়েছে। ছাড়, ছাড় আমাকে। না, আমি আর তোকে কোনো দিন ছাড়ব না। তোর মাথায় পাপ ঢুকেছে গঙ্গা, তুই ঠাকুরের সামনে। ছি ছি ছি, আমার মরে যেতে ইচ্ছে করছে। তুই আমাকে ছাড়, নইলে আমি আজই আত্মঘাতিনী হব। বিন্দুবাসিনীর এই মুক্তি পাওয়ার চেষ্টার মধ্যে কোনো প্রকার ছলাকলা নেই বুঝতে পেরে গঙ্গানারায়ণ ছেড়ে দিল তাকে। আহত কাতর কণ্ঠে বলল, বিন্দু, তুই সত্যিই আমায় চাস না? বিন্দুবাসিনী বলল, আমার এই জনার্দন রয়েছে, আমি কি আর অন্য কোনো মানুষকে চাইতে পারি? গঙ্গানারায়ণ সরসে সে মূর্তির দিকে হাত বাড়িয়ে বলল, আমি ভেঙে ফেলবো এই পাথরের ঠাকুর। বিন্দুবাসিনী তার হাত চেপে ধরে বলল, তুই কি সত্যি পাগল হলি? এসব কথা তো তোর মুখে কখনো শুনিনি। তোর কি হয়েছে, আমায় সব বল তো। গঙ্গানারায়ণ বলল, আমি কদিন জ্বরে পড়েছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না। আমার বন্ধুরা এসেছিল, তাদের সঙ্গও আমার ভালো লাগেনি। মা বলেছিলেন বাগবাজার থেকে লীলাবতীকে আনবেন। আমি বলেছিলুম, না থাক, সে পুতুল খেলা নিয়ে আছে তাক। আমি তো সেবা চাইনি, আমি চেয়েছিলুম সাহচর্য। লীলাবতী তো আমায় তা দিতে পারে না, সে এখনো অবোধ বালিকা। আমার খুব অভিমান হচ্ছিল। তুই আমাকে ভুলে গেছিস। আমি কি তোকে কখনো ভুলতে পারি গঙ্গা? আমার আর কি আছে যে আমি তোকে ভুলবো? এই যে বললি তোর জনার্দন আছে,
কিন্তু আমার আর কেউ নেই। আমি অনেক ভেবে দেখেছি, তুই দূরে থাকলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমার কোনো আশ্রয় নেই, অথচ তুই বারবার আমাকে ঠেলে দিস। কেন বিন্দু, কেন? আমার জন্য তোর টান হয় না? চল গঙ্গা, আমরা ঠাকুর ঘরের বাইরে যাই। তুই এখনো ভাবছিস আমি এখানে থাকলে তোর জনার্দনের ঘর অপবিত্র হয়ে যাবে? আমি সত্যি সত্যি একদিন ভুঁয়ে আছড়ে তোর ঠাকুরকে ভেঙে ফেলব। তুই বুঝি বেম্মদের দলে নাম লিখিয়েছিস? শুনলুম তুই দেবেন ঠাকুরের বাড়িতে যাতায়াত করিস আজকাল। তোকে কে বললে? তুই ভাবিস আমি তোর খবর রাখি না, কিন্তু আমি সব খবরই রাখি। শুধু আমি কাছে এলেই তুই দূরে ঠেলে দিস। আজ আমি তোকে ছাড়ব না। আজ আমাকে কেউ বাধাতে পারনি। ছি, বাড়িতে কেউ নেই বলেই বুঝি তোকে চোরের মতো আসতে হবে? তুই তো রাজা, তুই যেখানে যাবি রাজার মতো যাবি। তোর কত যাবার জায়গা আছে। আমি দূরেই থাকবো, সেই তো আমার নিয়তি। আমি নিয়তি মানি না। তুই মানিস না, কিন্তু আমায় তো মানতেই হবে। আমি যে স্ত্রীলোক। এই কথা বলেই বিন্দু হাসল। তার কণ্ঠে একটুও দুঃখের সুর নেই। ইতিমধ্যে ঘরের মধ্যে অন্ধকার গাঢ় হয়েছে। গবাক্ষের বাইরে আকাশে জ্যোৎস্নাধারা। তুই হাসলি কেন? আমরা একসঙ্গে পড়াশুনো করতুম, তোর মনে আছে? হঠাৎ পণ্ডিত মশাই একদিন বলেছিলেন আমি আর বালিকা নই, আমি স্ত্রীলোক। তখন অবাক হয়েছিলুম, রাগও হয়েছিল খুব। কিন্তু এখন তো আমি সত্যি স্ত্রীলোক। স্ত্রীলোকের অনেক কিছুই করতে নেই। এমনকি ছেলে বয়সের খেলার সাথী যে তুই, সেই তুইও এখন আমার কাছে পরপুরুষ। তোর কাছাকাছি আমায় বসতে নেই। তুই এটা বুঝিস না? না, আমি বুঝবো না বিন্দু। আমি তোকে চাই। এ জন্মে নয়। হ্যাঁ, এ জন্মেই। গঙ্গানারায়ণ আবার বিন্দুবাসিনীর দুবাহু চেপে ধরে সুমেরু পর্বত সদৃশ স্তনের ওপর ব্যাকুল মুখখানি চেপে ধরল। নিঃশ্বাস রোধ করে শরীর শক্ত করে রইল বিন্দু। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, ছাড়, আমাকে একবার ছাড়। আগে আমার একটা কথা শোন। আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই একবার ছাড়, তারপর তোর সব কথা আমি শুনব। গঙ্গানারায়ণ ছেড়ে দিতেই বিন্দুবাসিনী ঝটিতে উঠে পড়েই ছুটল ঘরের বাইরে। গঙ্গানারায়ণও তৎক্ষণাৎ তাড়া করে গেল তাকে। নিচের তলার দাস দাসীরা কেউ ওপরে আসবে না। দ্বিতল ত্রিতল সম্পূর্ণ ফাঁকা। বিন্দুবাসিনী কোথায় লুকোবে? নিচে যাবার সিঁড়িতে পৌঁছবার আগেই গঙ্গানারায়ণ তাকে ধরে ফেলবে বুঝতে পেরে সে ছুটতে লাগলো ছাদের দিকে। যেন বাল্যকালের মতো পরস্পরকে ধরার খেলা। এককালের দুই শিশু খেলুড়ে এই রকম ভাবেই ছাদে ছুটোছুটি করত। তবে তখন সব খেলাই ছিল উদ্দেশ্যহীন। কিন্তু দুই যুবক যুবতী আধো অন্ধকার ছাদের সে প্রকার অনাবিল উদ্দেশ্যহীন খেলা আর খেলতে পারে না। গঙ্গানারায়ণ অচিরেই ধরে ফেলল বিন্দুবাসিনীকে। সবলে তাকে নিজ শরীরের সঙ্গে চেপে ধরে খ্যাপার মতন তার সারা মুখে চুম্বন বর্ষণ করতে লাগল। একবার ক্ষণেকের জন্য গঙ্গানারায়ণ নিবৃত্ত হতেই বিন্দু বসে পড়ল তার পায়ের কাছে। গঙ্গানারায়ণের জানু ধরে এতক্ষণ বাদে এই প্রথম সে ব্যথিত গলায় বলল, গঙ্গা, আমি পাপ করতে পারবো না, কিছুতেই পারবো না। তুই আমার বন্ধু হয়েও এমন সর্বনাশ করবি? গঙ্গানারায়ণ বলল, পাপ? এই যদি পাপ হয় তবে পুণ্য কি? লোকে যাকে পুণ্য বলে তার সব কিছু আমি পরিত্যাগ করতে রাজি আছি। আমার যথা সর্বস্বের বিনিময়েও আমি তোকে চাই।
এই কি পাপের চাওয়া? বিন্দু বলল, তুই এসব আমাকে আর বলিসনি। এ জন্মটা আমার এভাবেই যাবে। আশীর্বাদ কর যেন পরের জন্মে তোকে আমি নিজের করে পেতে পারি। গঙ্গানারায়ণ নিজেও হাঁটু গেড়ে বিন্দুর মুখোমুখি বসে পড়ে বলল, পরজন্ম আছে কিনা কে বলতে পারে? তার জন্য এ জন্মটায় নিজেকে বঞ্চনা করা মূর্খামি নয়? আর বিন্দু, এই দেশ কিংবা এই সমাজের বাইরেও অন্য দেশ, অন্য সমাজ আছে। চল আমরা সেরকম কোনো স্থলে চলে যাই, সেখানে আমাদের কেউ চিনবে না। বিন্দু বলল, কিন্তু আমরা কি নিজের কাছ থেকে পালাতে পারবো? আমি নিজেই যে জানি এটা পাপ। না, পাপ নয়। গঙ্গা, তুই আমায় ছাড়, আমি পারবো না, কিছুতেই পারবো না। বিন্দু, তোকে আমি ছাড়তে পারি না। তোর এই অনিন্দ সুন্দর কান্তি, এমন দেবীর মতো মুখের শোভা, আমার বুকে তুই আগুন জ্বালিয়েছিস বিন্দু। গঙ্গানারায়ণ ফের বিন্দুকে বক্ষে টানতে যেতেই বিন্দু দু হাতে তাকে বাধা দিয়ে বলল, তুই যদি আমার ওপর জোর করিস তবে তুই শুধু আমার শরীর পাবি, মন পাবি না। আর আজ রাতেই আমি গলায় ফাঁস বেঁধে মরব। তুই তো আমার জেদ জানিস। গঙ্গানারায়ণ বিন্দুকে ছেড়ে দিয়ে তীক্ষ্ণভাবে বিন্দুর মুখখানি পরীক্ষা করতে করতে বলল, এমন সত্য করে বলতো, অপর কারুর ওপর তোর মন মজেছে? ছি, অমন কথা বলতে নেই গঙ্গা। বিন্দু, তুই আমাকে চাস না? এমন নোংরা কদর্য ভাবে আমি তোকে চাই না। আমার কাছে তুই থাকবি শুদ্ধ, সুন্দর, জ্যোতির্ময় রূপে। উঠে দাঁড়িয়ে গঙ্গানারায়ণ বলল, আমি চললুম, আর আমি তোর কাছে কোনোদিন আসব না। বিন্দুবাসিনী কোনো উত্তর দিল না। গঙ্গানারায়ণ আবার বলল, আমার মাথার মধ্যে কেমন আগুন জ্বলছে, তুই কিছুই বুঝলি না। জানি না এখন কিসে শান্তি পাব। আমাকে না দেখলেই তুই খুশি হোস তো? আমি আর আসব না তোর কাছে। বিন্দু এবারও কোনো কথা বলল না। ছাদের আলসেতে হেলান দিয়ে বসে রইল হাঁটুতে চিবুক ভর দিয়ে। গঙ্গানারায়ণ পিছন ফিরে ক্রুদ্ধভাবে চলে গেল। সিঁড়িতে তার পদশব্দ হতে লাগল, তবু কেউ তাকে ফিরে আসবার জন্য ডাকল না। পথ দিয়ে সে পদব্রজে ধাবিত হলো নিজের বাড়ির দিকে। এ গৃহ শূন্য। কারুর সঙ্গে কথা বলে যে সে তার মস্তিষ্ক জুড়বে তার উপায় নেই। অথচ বন্ধু বান্ধব কারো কাছে যেতেও ইচ্ছে হলো না। শান্ত মৃদু স্বভাবের গঙ্গানারায়ণ আজ অত্যন্ত চঞ্চল ও উদ্ভ্রান্ত। শহরে স্ত্রীলোকের অভাব নেই। ইচ্ছা হলে গঙ্গানারায়ণ এখনই জুড়ি গাড়ি হাঁকিয়ে কোনো রূপসী সঙ্গীত পটীয়সী বারাঙ্গনার গৃহে গিয়ে উপস্থিত হতে পারে। তার এখন অর্থেরও অভাব নেই। কিন্তু বিন্দুবাসিনী ছাড়া আর কোনো রমণী তাকে আকৃষ্ট করতে পারে না। বিন্দু তার জীবনে শুধু নারীর প্রয়োজন মেটাবে না, বিন্দু তার চেয়েও অনেক বেশি কিছু। সেই বিন্দু তাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিল। সেই সন্ধ্যাকালেই নিজের শয্যায় শুয়ে ছটফট করতে লাগলো গঙ্গানারায়ণ। গঙ্গানারায়ণের এই চাঞ্চল্য এর পরের কয়েকদিনেও কমল না একটুও। অথচ মন শান্ত করা দরকার। অনেকটা শান্তি পাওয়া যায় দেবেন্দ্রবাবুর কাছে গিয়ে তার মুখনিসৃত বাণীগুলি শুনলে। তার কলেজ জীবনের সহপাঠী রাজনারায়ণ বসু এখন দেবেন্দ্রবাবুর তত্ত্ববোধিনী সভার অধীনে উপনিষদ অনুবাদকের চাকুরি করে। একসময় রাজনারায়ণ অতিরিক্ত মদ্যপান শুরু করেছিল, এখন কিছুটা শুধরেছে। রাজনারায়ণ একসময় ছিল সংশয়বাদী, সকল ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এখন যেন তার মন খানিকটা ফিরেছে ধর্মপথে। দেবেন্দ্রবাবু উপনিষদের শ্লোকগুলি পাঠ করে তারপর তার অর্থ ও ব্যাখ্যা বুঝিয়ে দেন। সেই শুনে শুনে রাজনারায়ণ এই শ্লোকগুলি ইংরেজিতে অনুবাদ করে।
উপনিষদের দুরূহ শ্লোকগুলি দেবেন্দ্রবাবু এমনই প্রাঞ্জল ও সুললিত ভাষায় ব্যাখ্যা করেন যে তা শুনবার জন্য অনেকেই সেখানে ভিড় করে। গঙ্গানারায়ণ একদিন তার বন্ধু রাজনারায়ণের সঙ্গে গিয়ে দেবেন্দ্রবাবুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। দেবেন্দ্রবাবুও তাকে প্রীতির চক্ষে দেখেন। কয়েকদিন সেখানে গিয়েও গঙ্গানারায়ণের মন শান্ত হল না। ধর্ম, দর্শন, সমাজ, সংস্কার কিছুই যেন আর তার ভালো লাগে না। মন সর্বক্ষণ বিন্দুর সান্নিধ্যে যাবার জন্য ছটফট করে। নিজেকে শাস্তি দেবার জন্য সে জমিদারি পরিদর্শনে চলে গেল কুষ্টিয়ায়। সেখানে পৌঁছেই বুঝল সে আরও ভুল করেছে। কলকাতায় তবু বরং একটু সান্ত্বনা ছিল যে বিন্দু অদূরেই আছে, ইচ্ছা করলেই সে ছুটে গিয়ে বিন্দুকে একবার দেখে আসতে পারে। কিন্তু কুষ্টিয়া যেন তার কাছে মরুভূমির ন্যায় প্রতীয়মান হল। কাজকর্ম সব অসমাপ্ত রেখে সে আবার ফিরে এলো কলকাতায়। আবার এক সায়াহ্নে সে বিন্দুর ঠাকুর ঘরে উপস্থিত হয়ে বলল, আমি হার মানলাম বিন্দু, তোকে ছেড়ে আমি কিছুতেই দূরে রইতে পারছি না। বিন্দু রাগ করল না, বরং সুমিষ্ট স্বরে তাকে বলল, আয় দোরের কাছে বস। শরীরের ওপর বুঝি খুব অযত্ন করছিস? কিন্তু শুধু বিন্দুর সুমিষ্ট বাক্য শুনলেই গঙ্গানারায়ণের মন ভরে না আর। দূরে থাকার সময় সে ভেবেছিল বুঝি একবার বিন্দুর মুখখানি দেখলেই তার হৃদয় জুড়বে। কাছে এসেছে বুঝল পতঙ্গ যেমন অগ্নিশিখার দিকে ধায়, তেমনি বিন্দুর রূপরাশির মধ্যে সে চায় আকণ্ঠ নিমজ্জিত হতে। বিন্দু কিছুতেই তাকে প্রশ্রয় দেবে না। গঙ্গানারায়ণ যদি দূরে বসে তার সঙ্গে গল্পগাছা করতে চায় তার আপত্তি নেই, কিন্তু গঙ্গানারায়ণ তার হস্ত আকর্ষণ করলেই বিন্দু বলে, তুই কি চাস আমি মরি? পাপের পথে যাওয়ার চেয়ে মরণও ভালো। গঙ্গানারায়ণ প্রশ্ন করে, আর কিছু নয়, আমি যদি তোর ক্রোড়ে মাথা দিয়ে শুই তাও কি পাপ? বিন্দু বলে, অমন কথা উচ্চারণ করাও পাপ, এমন কি হাতে হাত ছোঁয়াও পাপ। গঙ্গানারায়ণ উন্মত্তবৎ হয়ে উঠল। সে জিদ ধরল, বিন্দুর এই প্রতিরোধ সে ভাঙবেই। বিন্দুকে না পেলে তার জীবনের আর সব কিছু ব্যর্থ। তার আর দিক বিদিক জ্ঞান রইল না। অফিস কাছারি থেকে যখন তখন সে এসে বসে থাকে বিন্দুর কাছে। সে গৃহে তার অবারিত দ্বার, যে কোনো সময় সে আসতে পারে, যার কাছে খুশি সে যেতে পারে, কেউ তাকে বাধা দেবে না। কিন্তু সে যে আর কারো কাছে নয়, শুধু সর্বক্ষণ বিন্দুর কাছেই নিভৃতে বসে থাকে, এটা যে দৃষ্টিকটু এ বোধ তার লুপ্ত হয়ে গেছে। বিন্দুকে ছাড়া এ জগতের আর কোনো কিছুই যেন সে আর এখন দেখতে পায় না। এক নিঝুম দ্বীপ্রহরে গঙ্গানারায়ণ আবার বিন্দুর ওপর বল প্রয়োগ করতে গেল। বিন্দু সেদিন কেঁদে ফেলল একেবারে। বিন্দু বড় অসহায়, সে চিৎকার চেঁচামেচি করতে পারে না, কারণ গঙ্গানারায়ণ যে তার বড় প্রিয়। গঙ্গানারায়ণের সম্মানহানি হোক তাই বা সে চাইবে কি করে? সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার মরণই ভালো, তুই কেন এমন ভাবে আমার নিজের সর্বনাশ করছিস গঙ্গা? তুই আমায় বিষ এনে দে। গঙ্গানারায়ণ বিন্দুকে বক্ষে আঁকড়ে ধরে বলতে লাগলো, আমি আর কিছু জানি না, আয় আজ দুজনে আমি আর তুই মরণ উৎসবে মাতি। বিন্দু ফিসফিস করে বলল, ছেড়ে দে ওরে, আমায় ছেড়ে দে, আমায় এমন ভাবে নরকের দিকে নিয়ে যাসনি। পক্ষকাল ধরেই এ বাড়ির দাস দাসী মহলে 5 রকম কথা কানাকানি হচ্ছিল। কথা পৌঁছেছিল বাড়ির গৃহিণীরও কানে। দাসী সমভিব্যাহারে বিন্দুর মা নিজে সেই সময় এসে এ দৃশ্য দেখে শিউরে উঠলেন। গৃহদেবতার সামনে ব্যভিচার ক্রিয়া চলছে। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, বিন্দু। তারপর কপাল চাপড়ে বললেন, হা অদৃষ্ট, এ কি করলে? বিন্দু পোড়ার মুখী ঘর জ্বালানি, তুই মরলিনি কেন? তোর মনে মনে এই ছিল?
গঙ্গা আমাদের সোনার টুকরো ছেলে, তুই তার ওপর বিষ নজর দিয়েছিস, ডাইনি। গঙ্গানারায়ণের চৈতন্য উদয় হল। বিন্দুর কাছ থেকে সরে এসে সে নতমস্তকে বলল, খুড়িমা, দোষ আমার, বিন্দুর কোনো দোষ নয়। বিন্দু পাষাণ মূর্তির মতন স্থির। বিন্দুর মা সৌদামিনী গঙ্গানারায়ণকে বললেন, গঙ্গা, তুমি সরে এসো, ও ডাইনির কাছে থেকো না। আমার পেটে আমি এই বিষ পুটুলি ধরেছিলাম। উফ! গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে আসতেই তিনি দরজা টেনে শিকলি বন্ধ করে দিয়ে বললেন, ও থাকুক এখানে, কর্তা এসে ওকে নিয়ে যা করার করবেন। তুমি এসো গঙ্গা, নিচে এসো। দাসীর দিকে ফিরে গৃহকর্ত্রী কড়া সুরে বললেন, দেখিস খবরদার যেন এসব কথা 5 কান না হয়, তাহলে তোর জিভ কেটে দেব। গঙ্গানারায়ণ আচ্ছন্নের মতন বলল, আপনি বিন্দুকে বন্ধ করে রাখলেন? দোষ যে সব আমার, আমি ওর ওপর জোর খাটাচ্ছিলুম। গঙ্গানারায়ণ কিছুতেই সেখান থেকে যাবে না। কথাবার্তা উচ্চগ্রামে উঠছে ক্রমশ। দৈবাৎ সেদিন বিধুশেখরও গৃহে ছিলেন। তিনি উঠে এলেন ওপরে। তাকে দেখে সবাই চুপ করে গেল। গঙ্গানারায়ণ কম্পিত বক্ষে বলল, খুড়োমশাই, বিন্দুকে ক্ষমা করুন, আমার মতিভ্রম হয়েছিল। আমি বিন্দুর ওপর লোভ করেছিলুম, কিন্তু বিন্দু শেষ পর্যন্ত আমায় নিবৃত্ত করেছে। যা শাস্তি দেবার আমায় দিন। বিধুশেখর দরজা খুলে দেখলেন বিন্দুকে। বিন্দু ঠিক সেই একই রকম স্থির। আলুলায়িত বসনও ঠিক করেনি, যেন সে দক্ষের যজ্ঞ সভায় সতীর মতো নিঃশ্বাস রোধ করে বসে আছে। বিধুশেখর বিন্দুকে কিছুই বললেন না। গঙ্গানারায়ণকে আদেশ করলেন, এসো আমার সঙ্গে। সে আদেশ অমান্য করার সাধ্য গঙ্গানারায়ণের নেই। সে বিধুশেখরের সঙ্গে নিচে নেমে এলো। বিধুশেখর পোশাক পরিবর্তন করলেন না পর্যন্ত। সেইভাবেই গঙ্গানারায়ণকে নিয়ে তার ল্যান্ডো গাড়িতে উঠলেন। গঙ্গানারায়ণ ভেবেছিল বিধুশেখর তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসবেন। পিতা রামকমল শহরে নেই। মাতা বিম্ববতীর সামনে গিয়ে কিছু একটা বোঝাপড়া করবেন বিধুশেখর। কিন্তু তিনি সহিসকে সোজা যাবার হুকুম দিলেন। পথে একটিও কথা বললেন না বিধুশেখর। তার প্রখর ব্যক্তিত্বের সামনে গঙ্গানারায়ণ যেন কুঁকড়ে যেতে লাগল। তবু তৎক্ষণাৎ সে মনে মনে কথাও ঠিক করে রাখল, যদি তাকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করাও হয়, তবু সে বিন্দুবাসিনীকে কোনো শাস্তি দেওয়া সহ্য করবে না। সে রুখে দাঁড়াবে। অনেকক্ষণ পর বিধুশেখরের নির্দেশে গাড়ি এসে দাঁড়ালো বউবাজারের সুবিখ্যাত কালী মন্দিরের সামনে। গাড়ি থেকে নেমে গঙ্গানারায়ণকে বিধুশেখর বললেন, এসো। সন্ধ্যা হয়। এ স্থলে এখন ভক্তবৃন্দের খুব ভিড়। গেজেল ও সুরাপায়ীদের গদগদ চিৎকারে কান পাতা দেয়। তবে এ মন্দিরের পাণ্ডা পূজারীরা বিধুশেখরের পরিচিত। তিনি ভিড় ঠেলে উপস্থিত হলেন একেবারে গর্ভগৃহে। প্রতিমার সামনে হাঁটু গেড়ে বসে গঙ্গানারায়ণকে বসতে ইঙ্গিত করলেন। তারপর নিম্ন স্বরে বললেন, গঙ্গা, তুমি আজ যা করেছ তা কোনোদিন কেউ জানতে পারবে না। তোমার পিতামাতা কিছুই টের পাবেন না। তোমার সংসারে কোনো অশান্তি ঘটুক আমি চাই না। শুধু তুমি শপথ করো, আর কোনো দিন তুমি বিন্দুকে দেখতে যাবে না, আর কোনো দিন তুমি তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না। গঙ্গানারায়ণ একটুক্ষণ ইতস্তত করে বলল, আমি এ শপথ করতে রাজি আছি, কিন্তু আপনিও বিন্দুকে কোনো শাস্তি দেবেন না বলুন। সে নিরপরাধ। বিধুশেখর বললেন, বেশ, সে কথাও আমি দিলুম। গঙ্গানারায়ণ তখন সেই মূর্তির সামনে গড় করে বিড়বিড় করে ওই শপথ বাক্য উচ্চারণ করল। কিন্তু এ ঘটনার 3-4 দিন পরেই গঙ্গানারায়ণ খবর পেল
যে বিন্দুবাসিনী তার নিজের বাড়িতে আর নেই। সে কোথায় গেছে কেউ জানে না। গঙ্গানারায়ণ ছুটে গেল বিধুশেখরের কাছে, উত্তেজিতভাবে বলল, খুড়োমশাই, আপনি যে কথা দিয়েছিলেন। বিধুশেখর বললেন, আমি ঠিকই আমার কথা রেখেছি গঙ্গা। বিন্দুকে কোনো প্রকার শাস্তি দিইনি, সে ভালো আছে। আমি বরং তোমার শপথ রক্ষার ব্যাপারটা অনেকটা সহজ করে দিয়েছি। কাশিতে পাঠিয়ে দিয়েছি বিন্দুকে। সে আর কোনো দিন এখানে আসবে না, সেখানেই সে ভালো থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস সেই সময় একবিংশ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে সকলের মতামত জানাবেন। পাশাপাশি আমি আরও একটি উপন্যাস শুরু করেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক ও লেখিকার গল্প ও উপন্যাস। পাশাপাশি আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আপনাদের ওই রকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্টে সকলের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে সবসময় মূল্যবান। আপনাদের কোনো গল্প বা উপন্যাস শোনার ইচ্ছে হলে জানাতে পারেন, আমি পাঠ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।